নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 7ই এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারা শিক্ষক অশিক্ষকদের সমাবেশ আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরা যোগ্য চাকরিহারা। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন। তার আগে আপনাদের কাছে জানতে চাই, কমেন্ট বক্সে লিখে জানাবেন, এই যে 25,752 জনের চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, এর দায় কার? রাজ্য সরকারের, এসএসসির, সিবিআই এর, কার? দেখুন, এসএসসি আর রাজ্য সরকারকে আমি একটা বন্ধনীতেই রাখবো। আমার মূল প্রশ্ন ওটা, এই চাকরি যে বাতিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, এর দায় কার? বিভিন্ন সংবাদ মাধ্যম এইটা নিয়ে সমীক্ষা করছে। ওভারওয়েলমিংলি মানে 90-95% মানুষ জানাচ্ছেন এর পিছনে একমাত্র দায়ী হচ্ছে রাজ্য সরকার। দেখুন, একবার ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা অযোগ্যদের সংখ্যা নির্ধারণ করেছিলেন, সেটা আমাদের 6,000-এর কাছাকাছি। রাজ্য সরকার সেটা মানেনি, ডিভিশন বেঞ্চে গিয়েছিল, জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ এই রায়টাই বজায় রেখেছিল। তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, অনিরুদ্ধ বসুর এজলাসে শুনানি হয়। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেন, যেহেতু এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, একটা ডিভিশন বেঞ্চ তৈরি করে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় বিচারক দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দেয় শুনানি। 3 মাস ধরে শুনানি হয়। 2024-এর এপ্রিলে, যখন নির্বাচন প্রায় শেষের দিকে, না এপ্রিল মাসে প্রথমে, তখন বলে যে পুরো চাকরিটা বাতিল, প্যানেলই বাতিল, এবং যারা অযোগ্য তার বলে 12% হারে সুদ দিতে হবে, যা বেতন টেতন তারা পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। প্রধান বিচারপতি তৎকালীন ডিওয়াই চন্দ্রচূড় স্টে অর্ডার দেন। তারপরে আবার শুনানি হয়। বর্তমান মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিতে আগাগোড়া ভরা। এসএসসি প্রমাণ লোপাট, ম্যালপ্র্যাকটিস হয়েছে জেনেও সবকিছু ঢাকতে চেয়েছে। যোগ্য অযোগ্যদের ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। এমন নিয়োগ প্রক্রিয়া যেখানে প্রথম থেকে মানে আপাদমস্তক দুর্নীতিতে যুক্ত, সেই জন্য পুরো প্যানেলটা বাদ। এখন যোগ্য অযোগ্য কে নির্ধারণ করবে? এসএসসি কে বলা হয়েছিল, সিবিআই একটা তালিকা দিয়েছিল। সিবিআই এর তালিকায় এসএসসির তালিকার মধ্যে ফারাক ছিল। এসএসসি একবার এক রকম তালিকা দিয়েছে। যখন আদালত জানতে চাইছে যে এসএসসি যে তালিকাটা দিয়েছে এটাই চূড়ান্ত তালিকা, তো তখন এসএসসি কি বলেছে? এসএসসি বলেছে না, এটা চূড়ান্ত তালিকা, আমি বলতে পারবো না, এর বাইরেও কেউ অযোগ্য থাকতে পারে। প্রথম কথা, ওয়ে মার্কশিট নষ্ট করেছে, তার মিরর ইমেজ রাখেনি। এসএসসি হচ্ছে একটি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত সংস্থা। অকপটে মিথ্যা কথা বলছে। আমরা তো দিয়েছি সুপ্রিম কোর্টের তালিকা, আদালত যদি সন্তুষ্ট না হতে পারে আমরা কি করব? এক সময় এক রকম তালিকা জমা দিয়েছে এসএসসি, কোনোবারই স্পষ্টভাবে দৃঢ়তার সাথে বলতে পারেনি এই যে তালিকাটা দিলাম এটাই চূড়ান্ত, এরাই অযোগ্য, বলতে পারেনি। মধ্যশিক্ষা পর্ষদ কি করেছে জানেন? এসএসসি সুপারিশ দেয়, মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয়। এসএসসি সুপারিশই দেয়নি, মধ্যশিক্ষা পর্ষদ 2000-এর বেশি নিয়োগপত্র দিয়েছে। তাহলে নিয়োগের পুরো বিষয়টাই একেবারে পচা গলা। মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? উনি তো রাজনীতির কথাটা বলেন। আজকে আমি শুনলাম যে স্টে অর্ডারটা নাকি একটা রায়। স্টে অর্ডার মানে আপাতত স্টে, পরে আবার শুনানি হবে। প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় স্টে অর্ডার দিয়েছিলেন। স্টে অর্ডার ইনডেফিনিট পিরিয়ড হতে পারে না। আবার মামলা হয়েছে, শুনানি হয়েছে, আবার রায় হয়েছে।
দেখুন, আমি প্রথম থেকে একটা বিষয়ে আমার অবস্থান খুব স্পষ্ট। একজনও যেন অযোগ্য যোগ্য শিক্ষক অশিক্ষকের চাকরি না যায়। কেন তাদের চাকরি যাবে? কেন তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে? তারা তো পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন সৎভাবে পড়াশোনা করে। 18-19 হাজার, কেন তারা আবার পরীক্ষা দেবেন? কেন তাদের চাকরিটা বাতিল হবে? এখন প্রশ্ন হলো, যোগ্যদের যে হ্যারাসমেন্ট, এই মানসিক যন্ত্রণা, এই উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে একমাত্র রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনেক কথা বললেন। প্রথমে সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবো, মানে রিভিউ পিটিশন। আমাদের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মে মাসে অবসর নেবেন। তিনি এখন কাজ করছেন। প্রধান বিচারপতির রায়, প্রধান বিচারপতির কার্যকালের মধ্যে সেই রিভিউ পিটিশন দাখিল করলে ফল হয় না। আপনি রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন দাখিল নিশ্চয়ই করবেন, ক্লারিফিকেশন চাইবেন। কেন চাইবেন না? আমার প্রশ্ন অন্য। এই যে কুনাট্য, এই কুনাট্যের জন্য দায় কার? আমার মতে দায় পুরোপুরি রাজ্য সরকারের। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকারের দায়। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ নামেই স্বায়ত্তশাসিত। এই জমানায় কোনো প্রতিষ্ঠানই স্বায়ত্তশাসিত নয়। সবকিছুই 13 তলা 14 তলার অঙ্গুলি হেলনে চলে। মুখ্যমন্ত্রী বললেন নেতাজি ইন্ডোরের সভায়, আপনারা যান, পড়ান, ভলেন্টারি সার্ভিস করুন, পরে তিনি পুষিয়ে দেবেন। একটা কথা আশা করি যোগ্য চাকরি প্রার্থীদের মনে আশাবাদের সঞ্চার করবে। মুখ্যমন্ত্রী বলেছেন তার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সমস্ত কিছু রেডি আছে। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনও যদি কাঙ্ক্ষিত ফল না মেলে, তিনি অন্যরকম ব্যবস্থা করবেন। যোগ্য যাদের চাকরি গেছে তাদেরকে রিহ্যাবিলিটেট করার সাধু উদ্যোগ। কিভাবে করবেন সেটা নিয়ে জলগোলা হবে কিনা, আবার মামলা হবে কিনা আমি জানি না, কিন্তু আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি। অনেক আগেই এটা করতে পারতেন। জলটা এত দূর গড়ালো কেন? যখন জাস্টিস গাঙ্গুলি অযোগ্যদের একটা তালিকা বলে দিলেন, এসএসসির দেওয়ার তালিকা, সিবিআই এর দেওয়ার তালিকায়, তখন সেটাকে না মেনে আপনি চলে গেলেন ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে। যখন অযোগ্যদের তালিকাটা পেয়েছেন তখন ব্যবস্থা নিলেন না কেন? এখনো মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি আবার তদন্ত করে দেখবেন যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তারা সত্যিই অযোগ্য কিনা। ভাবুন, এখানেই তো গল্পটা লুকিয়ে আছে। অযোগ্যরা চাকরিটা পেয়েছে শাসক দলের ছোট বড় মাঝারি কুচো নেতাদের টাকা দিয়ে, দালালদের টাকা দিয়ে। ওই কুন্তল, শান্তনু, কাকু, শতরঞ্জন নাকি সবাই যুক্ত, মাসি, পিসি, হ্যাঁ, কাকু, ভাইপো, সবাই যুক্ত, সবাই। এই যে কুণাল বাবু কি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছে, ওটা শাসক দল জানতো, ব্যবস্থা নেননি কেন? দায় কার? দায় কার? এখন বড় বড় কথা বলে আপনি দায় এড়াতে পারবেন? এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎকে অনিশ্চিত করার দায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের। আমার মতে এই অন্যায়ের জন্য মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বাংলার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, যে ভুল হয়ে গেছে, দায় স্বীকার করা উচিত এবং বলা উচিত এরকম ভুল আর হবে না। এসএসসি আবার যদি নিয়োগের দায়িত্বের সঙ্গে যুক্ত হয়, দেখবেন সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠবে। কারণ এসএসসি নামক প্রতিষ্ঠানটির আর ন্যূনতম বিশ্বাসযোগ্যতা নেই। তার মাথায় যে বসে আছেন তিনি হচ্ছেন একজন অনুপ্রাণিত এবং গৃহপালিত। তার মেরুদণ্ডে এখন ঘাস পাতা জন্মেছে। নেতাজি ইন্ডোরে আলো করে কে বসেছিলেন? মাধুকরী কবি, সাহিত্যিক, কলা
উচ্চগ্রামে তুলে কান্নায় গলা বুঝিয়ে আসছে এমন ভাবে সব বললেন, মাননীয়াকে একেবারে বিরাট ভাবে তুলে ধরলেন। ওই করতেই ওটা গিয়েছিলেন ওরা। এরা হচ্ছে দাসানুদাস, দাসানুদাস। অতএব ওই না চালে বিশ্বাস নেই। দেখুন, বিরোধীরা রাজনীতি করছে, তো বিরোধীদের কাজই তো রাজনীতি করা, সরকারের ছিদ্রান্বেষণ করা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী থাকতেন আর এটা যদি অন্য দলের সরকার হতো, তিনি কি করতেন? বিরোধীরা তাদের দায়িত্বই পালন করছেন। আর আইনজীবীদের দোষারোপ করছেন কেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বারে বারে সব পক্ষের বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য শুনে তিনি রায়টা দিয়েছেন। রায় দেওয়ার আগে অনেকদিন রায় সংরক্ষিত রেখেছিলেন, তারপর রায়টা দিয়েছেন। তার কারণ অযোগ্যদের প্রকৃত সংখ্যাটা কত সেটা এসএসসিও জানাতে পারেনি, সিবিআইও জানাতে পারেনি। দুজনে দুরকম ফিগার দিচ্ছে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এসএসসি 3 বার গেছে, 3 বার। আর এখন বলছে এসএসসির নায়ক যে আমরা তো দিয়েছি, সুপ্রিম কোর্ট যদি স্যাটিসফাই না হতে পারে আমরা কি করব? সম্পূর্ণ মিথ্যা কথা। দিয়েছেন সেটাও ভুলে পড়ার তালিকা, এবং কনফিডেন্টলি বলতে পারছে না সুপ্রিম কোর্টে যে আমি তালিকাটা দিলাম সেটাই চূড়ান্ত তালিকা, এর বাইরে কোনো অযোগ্য নেই। আজকে যারা গিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা, যাদের চাকরিটা চলে গিয়েছে কোর্টের নির্দেশে, তাদেরকে বলবো ঠিক আছে, মুখ্যমন্ত্রীর কথা আপনারা শুনেছেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্যে আপনারা ভরসা রাখতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী আর একটা কথা বললেন, যারা অযোগ্য তারা যে অযোগ্য সেটা আবার তিনি নাকি বিচার করবেন, আবার জলটা ঘোলা করতে চাইছেন। উনি আসলে গ্রহণ করতে পারছেন না যে এতজন অযোগ্য শেষ পর্যন্ত তাদের চাকরিটা নট হয়ে গেলে তারা তার দলের নেতাদের বাড়িতে ঘেরাও করে টাকাটা ফেরত চাইবে। বলে আমার চাকরি তো গেল, যে টাকাটা দিয়েছিলাম এবার সেটা ফেরত দাও। পরিস্থিতি কি দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী যে যে আইনজীবীর কথা বলেছিলেন সেই আইনজীবীরাই মামলাটা লড়েছিলেন। তারা তাদের বক্তব্য জানিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে। সবার বক্তব্য প্রধান বিচারপতির বেঞ্চ শুনেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্রেডেনশিয়াল কি জানেন না রাজ্যের প্রশাসনিক প্রধান বা অন্য মাতব্বররা? সব জানেন। ইচ্ছে করে ভুল ন্যারেটিভ তৈরি করছেন আর স্টে অর্ডারকে রায় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এমন একজন ব্যক্তিত্ব যার নিরপেক্ষতা, যার জুডিশিয়ারি নিয়ে যার প্রগাঢ় জ্ঞানকে সবাই শ্রদ্ধা করেন। আসলে বড়ভাবে ফেঁসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন না পারছেন গিলতে, না পারছেন উগ্রতে। তিনি জানেন যে যোগ্যদের একটা তালিকা শেষ পর্যন্ত তৈরি হলো, সবাই মেনে নিল, অযোগ্যরা ছেড়ে কথা বলবে না। তারা বলবেন যে আপনার দলের লোকজনদের টাকা দিয়েছি, টাকা দিয়ে চাকরি পেয়েছি, চাকরি গেল, এবার টাকাটা আমাদের ফেরত দিতে হবে, নইলে তো আমরা না খেয়ে মরব। তাই মুখ্যমন্ত্রী প্রলেপ দিলেন, ললিপপ ঝোলালেন, যারা অযোগ্য হবে তারা অযোগ্য কিনা। ধরুন এবারের যে অযোগ্য, একটা ধরুন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এরা অযোগ্য, এটা নিয়ে একটা চূড়ান্ত তালিকা দেবে সিবিআই এবং এসএসসি। সুপ্রিম কোর্ট সেই তালিকাটাকে এন্ডোর্স করলে, বললো হ্যাঁ এরাই অযোগ্য, বাকিরা যোগ্য, ঠিক আছে চাকরি করো, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা আবার তিনি খতিয়ে দেখবেন। অর্থাৎ যেন তেন প্রকারেণ অযোগ্যদের কাছেই বার্তাটা পৌঁছে দেওয়া, আমি তোমাদের পাশে আছি। এর কারণ একটাই, অযোগ্যরা শাসক দলের নেতাদের পয়সা দিয়ে চাকরিটা কিনেছিল, তাদের চাকরিটা চলে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশে সবার চাকরি বাতিল, কিন্তু যোগ্যরা ফিরে পেল এবং অযোগ্যদের প্রকৃত সংখ্যাটা সামনে এলো, চিহ্নিত হলো এরা অযোগ্য, তাদের চাকরিটা আর বাঁচানো গেল না। তখন তো তারা টাকাটা ফেরত চাইবেন, রাস্তায় নামবেন। মুখ্যমন্ত্রী এটাই ভয় পাচ্ছেন। তাই সবার শেষে তিনি বললেন
যে অযোগ্য নির্ধারণ হলে তিনি আবার দেখবেন। কিভাবে দেখবেন, কোন মেকানিজমে দেখবেন? এসএসসি সিবিআই যখন একটা ফাইনাল জানাবে, যদি জানাতে পারে, সেটা তো চূড়ান্ত, আদালতও সেটাকে মান্যতা দিল, আবার তিনি বলছেন তিনি দেখবেন। আসলে ওই যে স্টোক বাক্য, গাজর ঝুলিয়ে দিলাম, 26-এ ভোট আসছে, উনি জানেন এর অভিঘাত তৈরি হবে। মানুষ অত বোকা নয়, মুখ্যমন্ত্রী যা বলবেন সেটা মানুষ অম্লান বদলে বিশ্বাস করবেন। বিভিন্ন সমীক্ষা কি বলছে? দায়ী হচ্ছে রাজ্য সরকার। দেখুন না, এই মামলাটা আপনারা যাদের ইচ্ছা আছে ফলো করুন, প্রথম থেকে অভিজিৎ বাবুর এজলাস থেকে সুব্রত তালুকদার মাননীয় বিচারপতি তার এজলাস, তারপর অনিরুদ্ধ বসু সুপ্রিম কোর্টের বিচারপতি তার এজলাসে, আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসলো, সব্বর রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে টানা শুনানি হলো, 2024-এর এপ্রিলে রায় হলো, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, চন্দ্রচূড় সাহেব স্টে অর্ডার দিলেন, আবার শুনানি হলো, এবার সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ চূড়ান্ত রায়। বারবার এসএসসি বিভিন্ন সংখ্যা নিয়ে গিয়ে দাবি করেছে এরা অযোগ্য, কিন্তু যখনই জানতে চাওয়া হয়েছে এটাই চূড়ান্ত তালিকা, তখন বলতে পারে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার সময় তো বিশৃঙ্খলা হয়েছিল, পাস নাকি টাকা দিয়ে বিলি করা হচ্ছিল অযোগ্যদের। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় চেঁচামেচিও শোনা গেল। আসলে যোগ্য চাকরিহারারা মুখ্যমন্ত্রীর এই আশ্বাস বাণীতে কতটুকু ভুলবেন, এটাই তো প্রশ্ন। যখন প্রেস ক্লাবের সামনে যোগ্য চাকরি প্রার্থীরা বা বঞ্চিত চাকরি প্রার্থীরা ধর্নায় বসেছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে, তখন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী তাদের ওই বিক্ষোভের ওখানে গিয়েছিলেন, বলেছিলেন এখন তো নির্বাচন চলছে, এখন মডেল কোড অফ কন্ডাক্ট, নির্বাচন মিটে গেলে ব্যবস্থা করব। 2019-এর লোকসভা হলো, 21-এর বিধানসভা হলো, 24-এর লোকসভা নির্বাচন হলো। কি করেছেন তিনি? সবার আগে এই সরকারের এবং সরকার প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের কাছে। বারে বারে বলেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ও ধুলার তলে। তা মানুষের কাছে মাথা নত করতে আপনার কি অসুবিধা? আপনার সরকারের জন্যই তো এতগুলো যোগ্য ছেলে মেয়ে আজকে পথে বসেছে। এর দায় কার? সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন, আইনজীবীদের ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন, বিরোধী দলের ঘাড়ে দোষ চাপিয়ে দেবেন, দিয়ে দায়িত্ব শেষ করবেন, পাপস্কালন হয়ে যাবে? এত সহজ নয়। বাংলার মানুষকে এত বোকা ভাববেন না মাননীয় মুখ্যমন্ত্রী। তারা জানে কারা এই কাণ্ডটা করেছে। সংগঠিত অপরাধ হয়েছে বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে। টাকার বিনিময়ে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে। যেভাবে আমরা মাছের বাজারে মাছ কিনি না, দরাদরি করে ইলিশ মাছ কিনবো, এই বর্ষে আসছে, ঠিক সেইভাবে এগুলো হয়েছে। এরপর আসছে প্রাথমিক, সেখানেও বড় ধরনের দুর্নীতির অভিযোগ আছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বক্তব্য যারা শুনেছেন তারা বলবেন কমেন্ট বক্সে লিখে, মুখ্যমন্ত্রী কি রাজনীতি করলেন, নাকি শাক দিয়ে মাছ ডাকলেন, নাকি আন্তরিকভাবে যোগ্যদের যাদের চাকরি গিয়েছে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করলেন? লিখে জানাবেন কমেন্ট বক্সে।